জ্ঞানের এখন একটা ঢেউয়ের কারণে এখন এমন একটা ধারণা তৈরি হয়েছে যে পাশ্চাত্যের জ্ঞানই শেষ কথা, বা আমরা এখানে নানা ভাষায় আমরা কোনো কোনো জায়গায় এটাকে সভ্যতার সমাপ্তি, অনেক ক্ষেত্রে জ্ঞানের সমাপ্তি এই ধরনের নামেও শুনছি। তো এই জায়গা থেকে আপনার দৃষ্টিতে মানে বর্তমান সময়ে এসে ইসলামী দর্শনের কোনো প্রযোজ্যতা আছে কিনা, বা এই সময়ে সেটা আদৌ প্রাসঙ্গিক কিনা, নাকি এটা শুধুমাত্র অতীতের একটা মেমোরি হিসেবে আমাদের সামনে থাকবে? আসলে আপনার এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, এমনকি এই প্রশ্নটা মানে ব্যাপকভাবে আজকে জোরে সোরে আমরা দেখতে পাই। তো আমি মনে করি ইসলামী দর্শন সম্পর্কে করা যাবে এমন ক্রিটিক্যাল একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা। এটি এমন একটা প্রশ্ন, এটা আমাদের সামনে আসার মূল কারণ হচ্ছে ব্রিটিশ উপনিবেশ ও শোষণ, এরপর হচ্ছে মুসলিম উম্মার পাশ্চাত্যের আদলে আধুনিকায়ন, এরপর হচ্ছে পাশ্চাত্য সভ্যতার যেই ট্রান্সফরমেশন এবং পরিবর্তনের যে আসলে ক্ষমতা, এটা শুধুমাত্র আসলে ইসলামী দর্শন নয়, এটা ইসলামী সভ্যতার যে জ্ঞানগত মিরাজ, এই মিরাজ আসলে কোনো কাজে লাগবে কিনা বা এর আসলে আদৌ কোনো দরকার আছে কিনা, এমন একটি প্রশ্ন কিন্তু আমাদের সামনে এনে দিয়েছে। অনেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটাকে আমাদের কয়েকটি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নকে অ্যাড্রেস করতে হবে, কয়েকটি দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের জবাব দেওয়া যেতে পারে। প্রথমত, ইসলামী দর্শন, কালাম, ফিক এই সকল জ্ঞানকে আমাদের সামাজিক যে হাফেজা বা মেমোরি হিসেবে বিশ্লেষণ করা। এই দৃষ্টিকোণ থেকে ইসলামী দর্শন সপ্তদশ শতাব্দী থেকে নিয়ে বর্তমান সময়কাল পর্যন্ত যেভাবেই হোক না কেন ইসলামী সভ্যতা টিকে আছে। এই যে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে এই সভ্যতাটি, এই সভ্যতার চারটি বড় জ্ঞানের ধারা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ফিকহি ধারা, প্রথমটা, দ্বিতীয়টি হচ্ছে কালামি ধারা, তৃতীয়টি হচ্ছে দার্শনিক ধারা, আর চতুর্থটি হচ্ছে তাসাউফি ধারা। আমরা যদি ইসলামী দর্শনকে বিবেচনায় না নেই, ইসলামী দর্শন কি এটাকে যদি আমরা ভালোভাবে আসলে না বুঝি, তাহলে বিশ্ব সভ্যতার ইতিহাসের আমরা 1400 বছরকে বুঝতে সক্ষম হব না। এটা অনেক বড় একটা বিষয়। যেমন আমরা যদি ইসলামকে বাদ দিই তাহলে কি মানব সভ্যতার কিন্তু 1400 বছর ইতিহাস কোনো হদিস পাওয়া যায় না। তো অনুরূপভাবে এই 1400 বছরের অন্যতম একটি অংশ হলো ইসলামী দর্শন। এই কারণে ইসলামী দর্শনকে না বুঝলে আমরা মানব সভ্যতার ইতিহাসের 1400 বছরকেই আসলে বুঝতে সক্ষম হব না। আধুনিক দুনিয়াকে গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হচ্ছে এই ইসলামী দর্শন। যেমন এই ব্যাপারে আপনি মিহরের সহ সম্পাদক, আমাদের মিহরে একটি লেখা প্রকাশিত হয়েছে গত সংখ্যায়, সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনা আছে যে ইসলামী সভ্যতা কিভাবে পাশ্চাত্য সভ্যতাকে গঠন করেছে। এই যে এই বিষয়টি, এটা কিন্তু আমরা যদি ইসলামী দর্শনকে না বুঝি তাহলে কিন্তু এটাকে আমরা বুঝতে পারবো না, এই সময়কালকে আমরা বুঝতে পারবো না এটা কিভাবে আধুনিক সভ্যতাকে গঠনের ক্ষেত্রে অবদান রাখলো। দ্বিতীয় বিষয় হলো আমরা মুসলমান হিসেবে, কিংবা মুসলমান হোক বা না হোক, আমরা এই সমাজের একজন সদস্য। আমাদের মূলত আমরা আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে বসবাস করে থাকি। সকল মানুষই আসলে এরকম, সে তার ইতিহাস ঐতিহ্য থেকে প্রাপ্ত মিরাসের আলোকে, এটা জ্ঞান হতে পারে, আচরণ হতে পারে, রাজনীতি হতে পারে, বা রীতিনীতি হতে পারে। এক কথায় বলতে গেলে মিরাজ বলতে যত যা কিছু আছে এই সকল কিছুই মূলত আমরা সমাজ থেকে পেয়ে থেকে এবং সেটার মধ্যে বসবাস করি। তো আমাদের ঐতিহ্য থেকে প্রাপ্ত জীবনধারাকে উপেক্ষা করলেও আসলে আমরা এর আলোকে কিন্তু বসবাস করি। যেমন ধরেন আমরা বাংলায় কথা বলি, বাঙালি সমাজের আমরা একজন সদস্য, এবং আমি নিজে একজন বাঙালি। তো আমরা চাই বা না চাই ইতিহাসের বাঁকে বাঁকে বসবাসকারী বাঙালিরা আমাদের পূর্বপুরুষ। আমরা চাই বা না চাই তাদের প্রভাব ও তাদের তৈরিকৃত ধারার আলোকে আমরা বসবাস করি। এই যে হাফেজা বা এই যে মেমোরি, এটাকে আসলে উপেক্ষা করলে আমাদের আইডেন্টিটিকেই গঠন করা সম্ভব নয়। এমনকি এটাকে যদি আমরা অস্বীকার করি, যে আইডেন্টিটিকে গঠনকারী মূল উপাদান সমূহ আছে এটাকে আমরা উপেক্ষা করে বসবো বা অস্বীকার করে বসবো, এর মানে হলো আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারবো না, বরং আমরা নিজেদেরকেই ভুলে যাব। তো এই পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে ইসলামী দর্শনও আমরা যে দুনিয়াতে বসবাস করছি সেই দুনিয়াতে স্থানান্তরিত হওয়া আমাদের সভ্যতাগত মিরাসের মৌলিক উপাদান সমূহের মধ্যে অন্যতম একটি উপাদান হওয়ার কারণে এই মিরাজকে বাদ দিয়ে আসলে কোনো ক্রমেই ইসলামী সভ্যতার সামগ্রিকতাকে আমাদের পক্ষে
বোঝা সম্ভব নয়। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে ইতিহাসের গতিধারায় আমাদের যে অবস্থান জাতি হিসেবে, উম্মত হিসেবে, অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকেই ব্যাখ্যা করতে পারবো না যদি আমরা ইসলামী দর্শন সম্পর্কে না জানি। আমাদের চিন্তাশীল যে জিহিন, এই জিহিনের পেছনে আসলে ব্যাকগ্রাউন্ড কি এখনো যেটা অব্যাহত আছে এবং এমন বিষয়ের এক্সটেনসমূহ সামনে কি হতে পারে এটাকে আমরা বুঝতে পারবো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আসলে কি এটা বুঝতে ও ব্যাখ্যা করতে না পারার কারণে আমরা নিজেদেরকে অন্যদের শোষণের উপযোগী হিসেবে গড়ে তুলব। এই বিষয়টাকে আমরা আরো আসলে অনেক বিস্তৃত করতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে সেলফ কলোনাইজড করে গড়ে তুলতে পারি। তো আসলে এটাকে যদি আমরা সামারাইজ করি, আমি যেটাকে বললাম, ইসলামী দর্শন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমাদের গভীরতাকে প্রকাশকারী এবং ঐতিহাসিক আইডেন্টিটির মৌলিক উপাদানসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান। অপর একটি দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণটাকে যদি দেখি সেটা হচ্ছে যে একটি সমাজের সদস্যগণ যদি তাদের আইডেন্টিটি ও মেমোরিকে বিবেচনায় না নেয় তাহলে তাদের অন্যদের চিন্তার প্রভাবে চলে যাওয়াটা খুবই সহজ এবং অন্যদের চিন্তার আলোকে চিন্তা করা এবং জ্ঞান উৎপাদনের যে যোগ্যতা, এই যোগ্যতাকে হারিয়ে ফেলে। কেননা ঐতিহাসিক মেমোরিকে হারিয়ে ফেলেছে এমন মানুষ নিজের চিন্তাগত দুর্বলতা ও দুর্বল জিহিনের কারণে খুব দ্রুত অন্যের দাসে পরিণত হয়। এটা আমরা বিভিন্ন জাতির ইতিহাসে দেখতে পাই যে যদি আসলে তার নিজস্ব কোনো চিন্তা না থাকে তাহলে খুবই স্বাভাবিক সে অন্যের চিন্তা দ্বারা খুব দ্রুত প্রভাবিত হবে। আর সেই চিন্তাটা যতই দুর্বল হোক না কেন, কারণ কি, কারণ তার কাছে আসলে তাকে নিজেকে ব্যাখ্যা করার মতো, তার নিজের পরিচয়কে তুলে ধরার মতো তার কাছে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো চিন্তা, না আছে কোনো মেথড, যা একটা জাতির জন্য আসলে আত্মঘাতী একটা